প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, এই বৈশ্বিক পরিস্থিতিতে তোমরা ঘরে বসে বসে অনলাইনে ক্লাস করে করে হয়তো কিছুটা বোরিং, তারপরেও কি করা যাবে, যেহেতু আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের সাথে খাপ খেয়ে নিতে হবে, তার জন্য কষ্ট করে হলেও আমাদের এই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে ফলো করবে। তোমরা যারা আমাদের ক্লাসকে ফলো করো তারা জানো আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র। আর আমরা আজকে তোমাদেরকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নির্ণায়ক, তৃতীয় ক্লাস। যারা তোমরা আমার ক্লাস নিয়মিত ফলো করো, এর পূর্বেও আমার 2টি ক্লাস হয়েছে, আজকে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসটি যদি তোমরা সম্পন্ন করো তাহলে এই অধ্যায়টি তোমরা ভালোভাবে সম্পন্ন করতে পারবে আশা করি আজকের ক্লাসটিও তোমরা মনোযোগ সহকারে ফলো করবে। দেখো, পূর্ববর্তীতে আমরা এই নির্ণায়কের প্রপার্টিস এবং নির্ণায়কের কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নির্ণায়কের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় এবং এখান থেকে আমরা কি শিখবো এটার শিখন ফলগুলো দেখে নেই। দেখো, আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা করব। তারপরে ক্রেমারের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা সমীকরণগুলো সমাধান করতে পারি সেটা দেখাবো, এবং এক চলক ও দুই চলক বিশিষ্ট সমীকরণগুলোর আজকে সমাধান আমরা করব। তাহলে একটু খেয়াল করো, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এক ঘাত সমীকরণ জোটের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু নিজেরাই জানো যে সমীকরণগুলো সমাধান করার জন্য তোমরা কতগুলো প্রসেস আগে থেকেই জানো। যখন ক্লাস 9-10-এ পড়তা তোমরা প্রত্যেকটা সমীকরণ, অনেকগুলো সমীকরণ সমাধান করতা কি পদ্ধতিতে। একটা ছিল প্রতিস্থাপন, অপনয়ন, তারপরে আর গুণন, নির্ণায়ক ইত্যাদি পদ্ধতিতেও কিন্তু আমরা এই সমীকরণগুলোকে সমাধান করতে পারতাম। কিন্তু ক্লাস 11-12-এ আমরা আরও 2টি বিষয়ের সাথে পরিচিত হব। একটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এক ঘাত সমীকরণগুলোকে আমরা কিভাবে সমাধান করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এই সূত্রটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে এই সূত্রের সাপেক্ষে একটা সমস্যা সমাধান করে দিব। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা অতি সহজে করতে পারবা। দেখো, এক ঘাত সমীকরণগুলো কি? যে সকল সমীকরণের ঘাত হলো 1, যেমন আমি এক ঘাত সমীকরণ নিলাম কয়েকটা। দেখো, 3টি সমীকরণ নিলাম। এই 3টি সমীকরণকে একসাথে সমীকরণ জোট বলা হয়ে থাকে। a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1। এখানে দেখো, x এর ঘাত হলো 1, y এর ঘাতও 1 এবং z এর ঘাতও 1, এই জন্য এগুলোকে বলা হয় এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা 3টি সমীকরণকে সমাধান করব। আমি পূর্বেই বলেছি এই সমীকরণকে তোমরা কিন্তু বজ্র গুণন, যেটাকে বর্তমানে বলা হয় আর গুণন পদ্ধতি, এই পদ্ধতিতেও তুমি সমাধান করতে পারো। কিন্তু আমরা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। কারণ ইন্টারমিডিয়েটের প্রশ্নপত্রে তোমাকে আইডেন্টিফাই করে দিবে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে এই 3টি সমীকরণ সমাধান করো। তাহলে দেখো, এই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে একটু প্রকাশ করে নেই। দেখো, সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসগুলোতে ধারণা নিয়েছো। দেখো কিভাবে আমরা ম্যাট্রিক্সগুলো নিলাম। প্রথমে এক্স এর সহগগুলোকে আমরা নিয়ে নিলাম a1 a2 a3। দেখো, a1 a2 a3 প্রথম কলামে নিয়ে নিলাম। তারপরে ওয়াই এর সহগটাকে আমরা নিব b1 b2 b3, এটা হলো দ্বিতীয় কলামে নিয়ে নিলাম। আর জেড এর সহগগুলোকে আমরা নিব c1 c2 c3, এটা আমরা তৃতীয় কলামে নিয়ে নিলাম। এর পরবর্তীতে দেখো, এখানে চলক আছে x y এবং z, এই 3টি চলককে আমরা একটা কলামে নিয়ে নিলাম। এই 2টি ম্যাট্রিক্সকে গুণ আকারে দিয়ে দিলাম। আর ডান পাশে একটু খেয়াল করো, এখানে ধ্রুবক রাশি আছে d1 d2 d3, এটাকে আমরা একটি কলামে ম্যাট্রিক্সে আবদ্ধ করে নিলাম। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার এই রাশিটা যে লিখলেন এই রাশিটা দ্বারা কি আমি 3টি সমীকরণ পাবো? হ্যাঁ, অবশ্যই পাবা, কারণ তোমরা নিজেরাই জানো ম্যাট্রিক্সের গুণ যদি জানো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো, আমরা ম্যাট্রিক্সের গুণ অনুযায়ী কি জানি, এই প্রথম সারিটাকে আমরা কলামের সাথে গুণ করতে হয়। দেখো তো, একটু যদি গুণ করি তাহলে a1x প্লাস b1y প্লাস c1z, দেখো তো এটা আসছে কিনা। তাহলে a1x প্লাস b1y c1z, দেখো a1x প্লাস b1y c1z। একইভাবে যদি আমরা দ্বিতীয় সারি দিয়ে এটারে গুণ করি তাহলে এই রাশিটা আসবে, তৃতীয় সারি দ্বারা গুণ করলে এটা আসবে। আর ডান পাশে তো এটা আছেই। পরে ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুসারে আমরা যদি এটাকে আলাদা করি তাহলে কিন্তু আমরা এই 3টে সমীকরণই আবার পাবো।
তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই সমীকরণগুলোকে আমরা এই ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। এবার খেয়াল করো, আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা নাম দিয়ে দেই এ, দেখো এটাকে দিলাম এ, আর এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সের আরেকটা নাম দিয়ে দিলাম, সেটা হলো এক্স, আর ডান পাশে যে 1 কলামের একটা ম্যাট্রিক্স আছে সেটাকে আমরা বি দিয়ে দিলাম, এগুলোর পরিচয় দিয়ে দিলাম। এটা হলো এ, এটাকে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। শিক্ষার্থীরা বলো তো অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? নিশ্চয়ই তুমি জানো, কারণ তোমরা ম্যাট্রিক্স অধ্যায়ে পড়ছো। কোনো ম্যাট্রিক্সটাকে যদি আমরা নির্ণায়ক করি, সেই নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে সেটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে সমাধান করতে হলে, অর্থাৎ এই সমীকরণগুলোকে সমাধান করতে হলে অবশ্যই কিন্তু এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হতে হবে। যদি এটা ব্যতিক্রমী হয়ে যায় তাহলে কিন্তু এই সমীকরণের সমাধান পাওয়া যাবে না। এ কথাটা কিন্তু ভালো করে মনে রাখবা। প্রথমে আমরা দেখব এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী কি বা অব্যতিক্রমী নয়, এই জিনিসটা খেয়াল করবা। তাহলে এটা হলো এক্স আর এটা হলো কি বি দ্বারা প্রকাশ করলাম। এবার একটু খেয়াল করো, আমি এই রাশিটা আবার লিখে নেই। ধরো এ এক্স ইকুয়াল টু বি, উভয় পাশে যদি আমরা এ ইনভার্স দ্বারা গুণ করে দেই, অর্থাৎ এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম, ম্যাট্রিক্সের ধর্ম অনুযায়ী আমরা জানি এ ইনভার্সের সাথে যদি এ গুণ করো তাহলে হয় ম্যাট্রিক্সের আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স যেটাকে বলা হয়, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা সাইড নোটে দিয়ে দিছি এ ইনভার্স এ ইন্টু ইকুয়াল টু আই, তাহলে আমরা আই দিয়ে দিলাম। আর ডান পাশে একটু খেয়াল করো, এ ইনভার্স বি রয়ে গেল। আবার আমরা ম্যাট্রিক্সের ধর্ম অনুযায়ী জানি যদি আমরা ইউনিটি ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সে হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এবার একটু খেয়াল করো এক্সের মান কত, এটা আমরা জানি এক্স মানে এক্স ওয়াই জেড, আর এ ইনভার্স ওই এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তোমরা ম্যাট্রিক্স অধ্যায়ে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করাটা কিন্তু তোমরা আগে থেকেই জানো। তাহলে আর এইটাকে বি ইকুয়াল টু কত D1 D2 D3। তাহলে এই যে কোনো সমীকরণ দেওয়া থাকলে সেই সমীকরণের এক্স ওয়াই জেডের সহগ নিয়ে সেটাকে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করি, তারপরে বিপরীত ম্যাট্রিক্স বের করার পর পরবর্তীতে ম্যাট্রিক্সের সমতার সূত্র প্রয়োগ করে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে পারবো। আমরা এই পদ্ধতিতে কোনো সমীকরণের সমাধান বের করাটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান নির্ণয়। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা একটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমীকরণের সমাধান নির্ণয় করতে হয় তার একটি সমস্যার সমাধান করি, তাহলে এই সূত্র সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা একটা সমস্যা নেই, একটু আলোচনা করি। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 3টি সমীকরণের সূত্র নিয়ে আলোচনা করছি। আমি ইচ্ছে করে এখানে 2টি সমীকরণ নিয়ে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, কারণ 2 পদ্ধতি অঙ্কগুলো আছে। যদি আমরা 2 সমীকরণ এবং 3 সমীকরণ একই নিয়মে করতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সবগুলো সম্পন্ন হয়ে যাবে। দেখো আমরা একইভাবে ওই সূত্রের সাহায্যে এই 2টি সমীকরণ দেওয়া আছে, কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করব তাই তোমাদের নিয়ে একটু আলোচনা করব। দেখো তো সূত্র অনুযায়ী আমরা কি জানি, প্রথমে সমীকরণগুলোকে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে হবে। একইভাবে এখানে খেয়াল করো এক্সের সহগ আছে কত 3 2, তাহলে আমরা 3 2 প্রথম কলামে নিয়ে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে ওয়াইয়ের সহগ কত আছে 2 -3, এখানে ওয়াইয়ের সহগ হলো 2 আর ওয়াইয়ের সহগ হলো -3, তাহলে 2 -3। আমার যদি জেড থাকতো তাহলে আমরা জেডেরটা নিতাম, যেহেতু আমাদের জেড নাই, 2টি চলক আছে, তাহলে 2টি চলকদের সহগ দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স নির্ণয় করলাম। এবার খেয়াল করো দ্বিতীয় ম্যাট্রিক্সটা হবে, এখানে এক্স আর ওয়াই চলক আছে, তাহলে এক্স আর ওয়াই চলক দিয়ে দিলাম। একইভাবে ডান পাশে যেটা থাকবে সেটাকে আর একটা ম্যাট্রিক্সে প্রকাশ করতে হবে। এবার খেয়াল করো আমরা ম্যাট্রিক্সের সূত্র অনুযায়ী জানি এক্স ওয়াইটা ইকুয়াল টু কী হবে, এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা আলোচনা করলাম এক্স ওয়াইটা হবে এইটার বিপরীত ম্যাট্রিক্স ইন্টু 12 আর হলো -5। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করব। শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা হয়? আমরা যখন ম্যাট্রিক্সের অধ্যায়ে আলোচনা করেছিলাম তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমাদের বিপরীত ম্যাট্রিক্স নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে আশা করি, তারপরও আমি একটু দেখে দিচ্ছি। দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হয় কিভাবে। একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হলো A ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ A অ্যাডজয়েন্ট অফ A। এটি হলো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। এই অ্যাডজয়েন্ট অফ এটা তুমি বের করবা সহগুণক পদ্ধতিতে বের করতে পারো, যে কোনো পদ্ধতিতে তোমাদের
পূর্ববর্তী ক্লাসে স্যাররা এই বিপরীত ম্যাট্রিক্স বের করার দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি আশা করি শিখিয়েছে, তারপরেও আমি একটু আলোচনা করে দিব। দেখো আমরা বিপরীত ম্যাট্রিক্সটা কীভাবে বের করব এবার এটা নিয়ে একটু আলোচনা করছি, খেয়াল করো। দেখো প্রথমে ধরে নিছি এটাকে আমরা এ ধরে নিলাম, এক্স ওয়াই জেড এর যেটা সহগ সেটাকে আমরা এ ধরে নিছি। দেখো এক্স ওয়াই জেড এর সহগ হলো 3 2 আর 2 - 3, তাহলে এটা থেকে আমার নির্ণায়ক এ মানে ডিটারমিনেন্ট অফ এ বাই করতে হবে। দেখো তো আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কত হবে 3 2 2 - 3, তাহলে আমরা যদি এটা গুণ করি -9 - 4 ইকুয়াল টু কত -13, আমরা এই নির্ণায়ক এর মান পেয়ে গেলাম কত -13। যেহেতু -13 তাহলে আমরা কিন্তু এটা কিন্তু নট ইকুয়াল টু 0। আমি বলেছিলাম যে এই মানটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলেই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, অর্থাৎ অব্যতিক্রমী। তাহলে আমরা এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। এই যে আমরা 1 বাই নির্ণয়কে বাই করলাম -13। এবার আমার লাগবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করা লাগে ওখানে দেখে দিই, একটু সহজ আছে, খেয়াল করো। অ্যাডজয়েন্ট অফ এ বের করা হয়, একটু খেয়াল করো, এটা যেহেতু 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা অ্যাডজয়েন্ট বের করা তো খুবই সহজ। এই মুখ্য কলাম যেটা, এই কলামের রাশিগুলোকে পরিবর্তন করবা। দেখো এই -3টা এখানে আসবে আর 3টা এখানে যাবে, দেখো তাই গেছে, কিন্তু -3টা এখানে আসছে আর 3টা এখানে গেছে। তাহলে প্রথম কলাম আমরা যেটা মুখ্য কলামকে ভুক্তিগুলোকে পরিবর্তন করলাম। আর দ্বিতীয় সূত্রটা হলো যেটা গৌণ কলাম আছে সেই গৌণ কলামের ভুক্তিগুলোর চিহ্নের পরিবর্তন হবে। এটা তোমরা আগেই জানো, যেহেতু এখানে ভুক্তি আছে 2, এটা কত হয়ে গেছে -2, আর এটা আছে 2, এখানে হচ্ছে -2, তাহলে এটি হলো অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই অ্যাডজয়েন্ট অফ এ কে যদি আমরা নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো, এটা তোমরা অবশ্যই জানো। তোমরা যদি এই পদ্ধতিতে না করে সহগুণক দিয়ে বের করে তারপরে করো তাহলেও কিন্তু হবে। যেহেতু এটা 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা সহজেই কিন্তু বের করা যায়, তার জন্য আমরা 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্সটা এভাবেই বের করব। তাহলে আমরা কিন্তু এ ইনভার্স পেয়ে গেলাম। এবার খেয়াল করো, এই এ ইনভার্সটা আমরা এই সমীকরণে বসিয়ে দিলাম, আমরা এক্স ওয়াই, তাহলে এই এ ইনভার্স এটার মান কত, এটার মান আমরা পূর্বে বের করে নিলাম 1 বাই -13, তারপরে -3 -2 -2 3, এটা কলাম বরাবর লিখলাম, অর্থাৎ এটার বিপরীত ম্যাট্রিক্স, এটার বিপরীত ম্যাট্রিক্স হলো এটিকে আমরা এখানে বসিয়ে দিলাম, আর যে ম্যাট্রিক্স আছে সেটা রয়ে গেল। এরপর আমরা কি করব একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা যদি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এটা আগে গুণ করবা না কখনোই, কারণ এই রাশিটা যদি আগে গুণ করো তাহলে এখানে ফ্র্যাকশন চলে আসবে, তখন আবার এটা গুণ করা একটু কষ্ট হবে। তার জন্য এটাকে এইভাবে রেখে এই ম্যাট্রিক্সের গুণ করবা। এই ম্যাট্রিক্সের গুণটা কিন্তু তোমরা আগেই জানো যে প্রথম সারিটা প্রথম কলামের সাথে গুণ হবে। দেখো প্রথম সারির প্রথম ভুক্তি হলো -3 আর এখানে প্রথম ভুক্তি হলো 12, তাহলে -3 আর 12 যদি গুণ করো তাহলে কত হয় -36, আর ম্যাট্রিক্সের সূত্র অনুযায়ী এখানে হবে প্লাস, আর দ্বিতীয় ভুক্তির সাথে এটার দ্বিতীয় ভুক্তি গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, এ হলো +10। একইভাবে দ্বিতীয় সারির সাথে আবার প্রথম ভুক্তি কলামের যদি গুণ করি তাহলে -2 আর হলো 12 আমরা যদি গুণ করি তাহলে হবে 12 দুগুণে 24 মানে 24, -24, আর সূত্রের হলো প্লাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে, মাইনাস প্লাসে হয়ে গেল মাইনাস, আর 3 5 15। তাহলে আমরা দেখো -36 থেকে +10 বাদ দিলে থাকে -26, আর -24 আর -15 ইকুয়াল টু হবে -39। এবার আমরা সহজে -13 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সহজে পেয়ে যাব 2, আর এখানে -39কে যদি -13 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাব 3। একটু খেয়াল করছো, তোমরা যদি এটা আগে গুণ করতে তাহলে কিন্তু ম্যাট্রিক্সে গুণ করা তোমার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হতো। এবার দেখো অতি সহজে আমরা ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুসারে বলে দিতে পারি x = 2 আর y = 3। এই যে আমরা x আর y যে মান পেলাম এটাকেই বলা হয় ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরও 2-1টা অঙ্ক এই নিয়মের করবা, তাহলে এই থিমটি তোমাদেরকে ভালোভাবে জানতে পারবা। এবার আসো, আমরা আগেই বলেছিলাম যে আজকে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করা যায়, আর একটা হচ্ছে কেমারের সূত্রের সাহায্যে কিভাবে সমাধান করা যায়। শিক্ষার্থীরা এবার বুঝতে পেরেছো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। ওকে, ধন্যবাদ। বাসায় আরও 2-1টি অঙ্ক এই নিয়মে প্র্যাকটিস করবা, তাহলে সুন্দরভাবে আরও জানতে পারবা এবং বারবার এই অঙ্কটাকে প্র্যাকটিস করলে বাকি অঙ্কগুলোও করতে পারবা। এবার চলো আমরা
আরেকটি পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। এখানে একটু খেয়াল করো, এখানেও একঘাত সমীকরণ জোটের সমাধান আমি আগেই বলেছি, দুইটা পদ্ধতি নিয়ে আজকে শুধু আলোচনা করব। দেখো এখানে দুই চলক বিশিষ্ট আমরা দুটি সমীকরণ নিয়ে নেই। সমীকরণ দুটি দেখো, a1x প্লাস b1y ইকুয়াল টু c1, আবার a2x প্লাস b2y ইকুয়াল টু c2, এই দুইটা সমীকরণকে আমরা বিবেচনা করলাম। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, আমি কিন্তু এখানে a1 b1 c1 দিছি, কিন্তু এই সমীকরণ কিন্তু বিভিন্ন মানে থাকবে, অর্থাৎ এই ধ্রুবকের মানটা যা হবে সমীকরণগুলো বিভিন্নভাবে ভ্যারাইটিসভাবে চেঞ্জ হতে হতে থাকবে। কিন্তু এই পদ্ধতিতে করতে হলে এই c1 আর c2কে আমাকে অবশ্যই বাম পক্ষে নিয়ে আসতে হবে এবং ডান পক্ষটাকে অবশ্যই শূন্য বানাতে হবে। তাহলে আমরা এটাকে শূন্য বানিয়ে নিই। দেখো a1x প্লাস b1y মাইনাস c1 ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y মাইনাস c2 ইকুয়াল টু 0। তাহলে একটু খেয়াল করো, এই যে দুইটা সমীকরণ তোমরা ক্লাস 9-10-এ যেটা বলেছিলাম আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে এই সমীকরণটাকে আমরা একটু সমাধান করি। আমরা এখান থেকে কেমার্সের মেথডটা বের করব, তার জন্য আমরা বজ্র গুণনের সাহায্যে বা আর গুণন পদ্ধতিতে এটাকে সমাধান করে আমরা কেমার্স পদ্ধতিতে চলে যাব। দেখো 1 নং ও 2 নং হতে বজ্র গুণন সূত্র অনুসারে, সেটা তুমি আর গুণন সূত্র অনুসারে লিখতে পারো, বর্তমান বইগুলোতে আর গুণন সূত্র অনুসারে লেখা হয়। আমি এই সমীকরণ দুইটাকে লিখে রাখছি কিভাবে আর গুণনটা করা হয়, তারপরে তোমাদেরকে একটু আলোচনা করে দিব যাতে সুবিধা হয়। দেখো আর গুণন পদ্ধতিতে সমাধান করার সময় কি করতে হয়, প্রথমে তুমি একটা কাজ করবা, এভাবে একটু রাফে সহগগুলোকে লিখে নিবা। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো প্রথম সমীকরণের সহগ আছে কত, a1 b1 মাইনাস c1, তারপরে a2 b2 মাইনাস c2। এবার খেয়াল করো x y এবং এখানে দিব 1, সকল ক্ষেত্রেই x y আর 1। এই নিচের রাশিটা কিভাবে বের করবা, যখন তুমি x এর নিচের কথাকে কল্পনা করবা তখন তুমি এটা বাদ দিয়ে দিবা, এটা থাকবে না। এরপরে গুণ হবে কোনটা, এই কলাম বরাবর গুণ মাইনাস এই কলাম বরাবর গুণ। দেখো তো গুণ করলে কত আসে, b1 c2 অর্থাৎ মাইনাস b1 c2, আর সূত্রের সবসময় কি b1 মাইনাস c2, আর সূত্রের হলো মাইনাস, আর হবে কত b2 মাইনাস c1। তাহলে এইটা যদি আমরা গুণ করি মাইনাস b1 c2 আর প্লাস b2 c1। আবার যখন y এর কথা কল্পনা করবা, y এর ক্ষেত্রে কি হবে, y এর সহগটাকে বাদ দিয়ে দিবা। একটু খেয়াল করো, y এর সহগ বাদ যাবে, তখন y এর সহগ বাদ গিয়ে এটা বাদ যাবে। এই ক্ষেত্রে আমরা প্রথমে এইভাবে গুণ করছিলাম, এবার গুণ করবা এইভাবে। দেখো এইভাবে গুণ কেন প্রথমে, তাহলে a2 c1, তাহলে মাইনাস a2 c1 বা মাইনাস c1 a2, তাহলে মাইনাস c1 a2, আর মাঝখানে সূত্রের মাইনাস a1 c2, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে c2 a1। এটা তোমাদের 9-10-এ কিন্তু সুন্দরভাবে করা আছে। একইভাবে যদি আমরা 1 এর ক্ষেত্রে কল্পনা করি তখন ধ্রুবকটা বাদ যাবে, এই কলামটা বাদ দিয়ে আবার সেই একইভাবে এটা গুণ হবে, তারপরে এইটা গুণ মাইনাস এইটা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তোমরা কিন্তু এটাকে একটা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করতে পারো। দেখো তো কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা c1 c2 b1 b2, আর এটাকে আমরা a1 a2 c1 c2, আর এটিকে আমরা a1 a2 b1 b2 আকারে লিখতে পারি। একটি আমি প্রমাণ করে দিচ্ছি যে আমরা যেটা লিখলাম এটা সঠিক আছে কি না। দেখো তো শিক্ষার্থীরা, আমরা প্রথমটা দিয়েই খেয়াল করি, c1 c2 আর b1 b2, এটাকে যদি আমরা গুণ করি তাহলে এই বরাবর গুণ করলে c1 b2 মাইনাস মাইনাস b1 c2। দেখো তো এটা আছে কিনা, এই যে দেখো c1 b2 কোনটা, এই যে c1 b2 আর এই মাইনাস হলো b1 c2, তাহলে আমরা এই রাশিটাকে আমরা নির্ণায়ক আকারে লিখতে পারি। একইভাবে আমরা এই রাশিটাকে এই নির্ণায়ক আকারে লিখতে পারি, আর এই রাশিটাকে এই নির্ণায়ক আকারে লিখতে পারি। এবার শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এটাকে আমরা একটা নাম দিয়ে দেই, সেটার নাম হলো কি, এটাকে আমরা dx দ্বারা প্রকাশ করি, dx। দেখো এটাকে আমরা দিলাম হলো dx, আর y এর নিচে যেটা আছে সেটাকে দিলাম dy, আর এটার নিচে যেটা আছে সেটা দিলাম হলো d। তাহলে দেখো এই প্রথম রাশিটাকে এই তৃতীয় রাশির সাথে তুলনা করে আমরা x এর মানটা বাই করতে পারি, x এর মান হবে dx বাই d, আর এখান থেকে y এর মান বাই করতে পারি dy বাই d। তাহলে এই যে আমরা x এর মান আর y এর মান, এই যে সূত্রটা আমরা এস্টাবলিশ করলাম, এটিই বলা হয় কেমার্স মেথড। অর্থাৎ আমরা এটাকে দেখো যে যেখানে d হলো এইটি, তারপরে dx এর মান হলো এটি যেটাকে আমরা বসিয়ে দিলাম, আর dy এর মান হলো কোনটা,
ডিওয়াই এর মান হলো ওই তৃতীয়টি। এখানে যদি ডি নট ইকুয়াল টু 0 হয়, এখানে খেয়াল করো, তাহলে এক্স ওয়াইয়ের সহগুচ্ছ নিয়ে নির্ণায়ক যেটা সেটা হলো ডি। এই ডি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয়, 0 হলে কিন্তু সমাধান পাওয়া যাবে না, আমি পূর্বেই বলেছি। তাহলে সমীকরণের অনন্য সমাধান পাওয়া যাবে, আর সেই সমাধান হবে এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি এবং ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এবার শিক্ষার্থীরা আসো আমরা এইটার সাহায্যে কিভাবে আরেকটি সমাধান করি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমার নির্ণায়কের সাহায্যে, এটাকে কেমারের সূত্র ব্যবহার করা বলা, আমি যে এস্টাবলিশটা করলাম এটা কেমারের সূত্র, এটাকে নির্ণায়কের সাহায্যে বা কেমারের সূত্র ব্যবহার করে সমস্যাটি সমাধান করো। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 19 সালে আসছে, আমি তোমাদেরকে এই সমস্যাটি একটু সমাধান করে দেব। দেখো একটু খেয়াল করো। তাহলে আমাদের সূত্র অনুসারে কি ছিল, এক্স ওয়াই জেড এর সহগুচ্ছ নিয়ে নির্ণায়ক। তাহলে একটু খেয়াল করো তো শিক্ষার্থীরা, তাহলে এক্স ওয়াই জেড এর কীভাবে সহগ নির্ণয় করা যায়, তাহলে এক্স ওয়াই জেড এর সহগুচ্ছ নিয়ে নির্ণায়ক, একটু খেয়াল করো ডি। তাহলে ডি হলো এক্স এর সহগ হলো 1, ওয়াই এর সহগ হলো 2 আর এক্স এর সহগ হলো 3। তাহলে এই যে এক্স এর সহগগুলো নিলাম 1 2 3, ওয়াই এর সহগগুলো নিলাম -2 1 2 -2 1 2 আর জেড এর সহগগুলো নিলাম 3 2 1। তাহলে আমার এটাকে ডি, আগে আমার এক্স ওয়াই জেড এর সহগুচ্ছ নিয়ে মান বের করে দেখব এটা 0 হয় কি হয় না। যদি 0 না হয় তাহলে আমরা এই সমীকরণ সমাধান করতে পারবো, 0 হলে কিন্তু সমাধান করতে পারবো না। আমরা নির্ণায়কের বিস্তার অনুসারে আমরা পূর্বের ক্লাসগুলোতে করিয়েছি কিভাবে নির্ণায়কের বিস্তার করা হয়। যেমন 1 নিলে 1 বরাবর কলাম, 1 বরাবর সারি বাদ যাবে, এটা রয়ে গেল। এটা হলো প্লাস মাইনাস, মাইনাস এই মাইনাস সূত্রের মাইনাস, -2 সাপেক্ষে যখন বিস্তার করবা -2 বরাবর কলাম, -2 বরাবর সারি বাদ দাও, থাকে 2 3 আর 2 1। এই যে 2 3 2 1 তুমি সারি বরাবরও বলতে পারো। আবার তৃতীয় ভুক্তি হলো +3 বরাবর যদি কলাম বাদ দিয়ে দাও, +3 বরাবর যদি সারি বাদ দিয়ে দাও, তাহলে থাকে 2 1 3 2 2 1 3 2। এই বিস্তারটা কিন্তু আমরা পূর্বে আরেকবার করিয়েছি, তার জন্য সুবিধা হবে তোমাদের। এবার খেয়াল করো, 1 দিয়ে 1 গুণ করো, 2 2 4, তাহলে 1 - 4 1 - 4 ইকুয়াল টু কত, -3। -3 সাথে 1 গুণ করলে হয় -3। এবার মাইনাস মাইনাসে প্লাস, খেয়াল করো +2, এখানে 2 - 6, তাহলে 2 থেকে যদি -6 বাদ দাও তাহলে কত থাকে, তাহলে -4 থাকে, +4 থাকে, তাহলে 2 - 6, তাহলে 2 - 6 একটু খেয়াল করো, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, ওখানে একটা মাইনাস আসবে, তাহলে 4 2 8, ওখানে থাকে 4 - 8। একটু খেয়াল করো, আমি আবার বলতেছি দেখো, তাহলে এখানে হলো 2, এবার আসবো হলো 2 - 6, তাহলে আসতেছে 2 ইন্টু কত -4, তাহলে ইকুয়াল টু কত -8। এটা তোমরা ব্যাখ্যা করে করতে পারো, না করলেও সমস্যা নাই। এবার এটার ক্যালকুলেশন 2 2 4, তারপরে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, 1-এর সাথে 3 গুণ করলে হয় 3, তারপর এটা যোগ বিয়োগ করলে আমাদের মান আসে -8। তাহলে আমরা ডি এর মান পাইলাম কত, -8। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের কি সমাধান আছে। এর পরবর্তী ধাপ কি, আমাদের ডিএক্সটা বাই করতে হবে। একটু খেয়াল করো, ডিএক্সটা আমরা কিভাবে বের করব, ডিএক্সটা বের করব, এটা হলো এক্স এর সহগটা বাদ যাবে, এক্স এর সহগ বাদ গিয়ে ধ্রুবক রাশিটা একটা আসবে। খেয়াল করো একটু, আমি আবার আগের স্লাইডটাতে যাচ্ছি, একটু খেয়াল করো। দেখো তো এক্স এর সহগ কত, 1 2 3, তাহলে 1 2 3, এই 1 2 3 বাদ গিয়ে যদি 11 10 9 আসে সেক্ষেত্রে হবে ডিএক্স। একটু ভালো করে খেয়াল করো, আমি আবার বলতেছি 1 2 3, এই প্রথম কলামটা বাদ দিয়ে যদি আমরা 11 10 9 আনি তাহলে সেটা হবে ডিএক্স, আর দ্বিতীয় কলামটা বাদ দিয়ে যদি আমরা 11 10 9 আনি সেটা হবে ডিওয়াই, আর তৃতীয় কলামটা বাদ দিয়ে আমরা যদি 11 10 9 আনি সেটাকে বলা হবে ডিজেড। তাহলে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেডটা আগে বের করব। আমি আবার বলতেছি, প্রথম কলাম বাদ দিয়ে যদি আমরা ডান পাশের এই ধ্রুবকটা নিয়ে আসি সেটা হবে ডিএক্স। তাহলে আমরা ডিএক্সটা বাই করি। দেখো ডিএক্সটা বের করলাম, এই যে প্রথম কলামটা বাদ দিলাম, -11 10 9, তাহলে আর বাকিগুলো, বাকি দুটি কলাম একরকম রয়ে গেল। এবার প্রথম কলামের ভুক্তি বরাবর এটা বাদ দাও, এটা বাদ দাও, তাহলে 1 2 2 1 আগের মতোই হয়ে গেল শিক্ষার্থীরা। আবার যদি আমরা মাঝেরটা ধরি, মাঝের কলাম আবার এই কলাম বাদ, তাহলে এটা রয়ে গেল। আবার যদি লাস্টেরটা ধরি তাহলে এই কলাম আবার এই কলাম বাদ, আবার এটা রয়ে গেল। এটা কিন্তু সে আগের মতোই ডি বের করছি যেভাবে, ডিএক্সটাও আমরা সেভাবে বের করব। তারপরে আমরা এটা বিস্তার করলাম আগের মতন, বিস্তার করলে -33, এখানে আসে
-16 আর এখানে আসবে কত 33, আমরা যোগ বিয়োগ করলে আসবে -16। এবার একটু খেয়াল করো, একইভাবে আমরা ডিওয়াইটা বের করলাম, সবগুলো কিন্তু একই। ডিওয়াইয়ের সময় কি করব, মাঝের কলাম বাদ দিব, ডি থেকে মাঝের কলাম বাদ দিলাম, 11 10 9 আসলো। একইভাবে আমরা ডিওয়াইয়ের বিস্তারটা আমরা করে দিলাম -8 44 -36 ইকুয়াল টু কত 0। এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ডিওয়াই 0 হলে কিন্তু কোনো সমস্যা নাই, বা ডিএক্স 0 হলেও কোনো সমস্যা নাই, কিন্তু ডি কিন্তু কখনো 0 হতে পারবে না। যদি তোমরা দেখো পরীক্ষার সময় ডিটা 0 হয়ে গেছে, তাহলে তুমি বলে দিবা যে যেহেতু ডি 0 এই সমীকরণ জোটের কোনো সমাধান নেই। তাহলে এভাবে আমরা ডিএক্স ডিওয়াই এবং ডিজেড পেয়ে গেলাম। এবার আমরা ডিজেডটাও একইভাবে বের করব। ডিজেটের মান কত আসলো, ডিজেটের মান আসলো -24। শিক্ষার্থীরা আমি কিন্তু আবার বলছি, সেই তিনটা পদ্ধতি কিন্তু একই। আবার প্রথম কলাম বরাবর এটা বাদ, এটি বাদ যাবে, তাহলে 1 2 10 9 1 2 10 9। আমি একদম ভেঙে ভেঙে তোমাদের করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। এটা হলো -2 বরাবর কলাম, -2 বরাবর সারি বাদ যাবে, 2 3 10 9। একইভাবে তৃতীয় কলামের তৃতীয় সারি বাদ যাবে, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ গেলে যা থাকবে সেটাই। বিস্তার করার সময় প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু আমরা ডিটেলস আলোচনা করছি, প্লাস চিহ্নটা কিভাবে হয় সে ব্যাপারেও কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি। এবার দেখো আমরা এক্স এর মান বাই করলাম, ডিএক্স বাই ডি সূত্র অনুসারে মান বসিয়ে দিলাম, তাহলে আমাদের -16/8 হলো 2, আর ডিওয়াই বাই ডি আমরা মান বসিয়ে দিলাম একদম 0, আর ডিজেড বাই ডি আমাদের আইসা গেল 3। অর্থাৎ এই সমীকরণ সমাধান করে আমরা এক্স ওয়াই জেডের 3টি মান পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করেছো, তাহলে কিন্তু এক্স ওয়াই জেডের যে 3টা মান পেলাম। তোমাদেরকে আমি একটু বলে দেই, এই যে তুমি এক্স ওয়াই জেডের 3টি মান বের করলা, এই 3টি মান তোমার সঠিক আসলো কি আসলো না এটাও কিন্তু তুমি চেক করতে পারবা। এই মানগুলো যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিবা, যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান থাকে তাহলে তুমি বলে দিবা এই সমীকরণের সমাধান সঠিক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় আরও 2-1টা অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা একটু দেখি, একটু মূল্যায়নটা আমরা করি। তোমরা একটু বলো তো ক্রেমারের সূত্রটা কি? ক্রেমারের সূত্রটা কি? এই যে কিছুক্ষণ আগে আমি একটা এস্টাবলিশ করলাম, x = dx বাই ডি, তারপরে dy বাই ডি, এই সূত্রটাই কিন্তু ক্রেমারের সূত্র বলা হয়। নির্ণায়কের দুটি ধর্ম তোমরা জানো, পূর্বেও এই ক্লাসটা পড়ানো হয়েছে। আজকে যেহেতু শেষ ক্লাস, তার জন্য নির্ণায়কের ধর্মটা কি মনে আছে? যে সারি কলাম চেঞ্জ করলে মানের পরিবর্তন হয় না। তারপরে আরও কিছু আছে এগুলো। বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কিছুক্ষণ আগে আমরা লিখে দিয়েছিলাম। আর ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য কি মনে আছে শিক্ষার্থী তোমাদের? যে ম্যাট্রিক্সের বিস্তার করা যায় না, নির্ণায়কের বিস্তার করা যায়। ম্যাট্রিক্সের কলাম সারি চেঞ্জ করা যায়, অর্থাৎ যোগ বিয়োগ করা যায় না, নির্ণায়কের করা যায়। এগুলো হচ্ছে নির্ণায়কের পার্থক্য। চলো আমরা একটু বাসার কাজ দিয়ে দেই, একটু বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজটা একটু খেয়াল করো। আমি একটি সমস্যা দিয়ে দিচ্ছি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমি এটা ঢাকা বোর্ড 2017 সালেও আসছে। দেখো এই আইটেমের প্রশ্ন, 2টা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3টি ম্যাট্রিক্স দেওয়া আছে, A × C নির্ণয় করে ওয়ার মাত্রা নির্ণয় করো। তারপরে এটা তো অবশ্যই পারবা, এটা ম্যাট্রিক্স অধ্যায়, কারণ ম্যাট্রিক্স এবং নির্ণয় মিলিয়ে 2টি অধ্যায় মিলে, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয় একই অধ্যায়, ম্যাট্রিক্সের কিছু অংশ ডিটারমিনেটের কিছু অংশ মিলে একটা শেষ হবে। আশা করি বাসায় এই সমস্যাটার সমাধান সলভ করবা। সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ। সবাই নিরাপদ থাকবা, সুন্দর থাকবা এবং নিয়মিত বাসায় পড়ালেখা করবা। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।